আচ্ছা তপন ভাই, এই যে নদী, কি যেন নাম বললে? নাগর নদী। নাগর নদী। হ্যাঁ, নাগর নদী। আর এটার এর জলটা কোন নদী থেকে আসছে? মানে এটা তিস্তার থেকে জল আসতেছে, এটা যে মিশতেছে আপনার মহানন্দাতে। শুধু আমরা বিয়ের দিন চলে গেলাম, বাস বিয়ে করে নিয়ে আসলাম, যা পছন্দ করো সেটাই রাইট। এখন মানবে, এখনকার বাচ্চা কাচ্চা মানবে ওটা? সুন্দর তো হবেই। এখন নদীও মজে যাচ্ছে, গানও হয়তো কিছু চলে যাচ্ছে। নমস্কার, এক্সপ্লোরার হাবুস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি হাবুলাল, চলুন আমার সাথে। এখন বাজছে সকাল 8:55। আমরা হাওড়া স্টেশন থেকে কুলিক এক্সপ্রেস ধরে রায়গঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলাম। উত্তর দিনাজপুর জেলার এই সদর শহর হলো রায়গঞ্জ। আমরা এখন রয়েছি রায়গঞ্জ স্টেশনে। এখান থেকে বেরিয়ে আমরা প্রায় 10-12 কিলোমিটার দূরে আমরা একটা টোটো করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। আমরা এসে পৌঁছলাম নাগর নদীর তীরে বাংলা বিহার সীমান্তের বাহিন রাজবাড়িতে। এই রাজবাড়িটির ইতিহাস সেইভাবে পাওয়া না গেলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও স্থানীয় জনসাধারণের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি সেটুকুই জানাচ্ছি যে আনুমানিক 400 বছর পূর্বে ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী এই জমিদার বাড়িটি পত্তন করেন।
ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী ছিলেন মহেন্দ্রপ্রসাদ রায়চৌধুরীর দত্তক পুত্র। পারিবারিক বনিবনার কারণে উনি আহিন গ্রামে এসে এই জমিদার বাড়ি পত্তন করেন। রক্ষণাবেক্ষণের অভাব ও নানান কারণে 1965 সাল থেকে এটি পরিত্যক্ত হয় এবং এর যাবতীয় দায়ভার দেখাশোনার দায়িত্ব ভারত সেবাশ্রম সংঘের হাতে অর্পিত হয় এবং ওনারাই এটা দেখাশোনা করতে থাকেন। কিন্তু কালের করাল গ্রাসে এর বেহাল ভগ্নদশা আরও প্রকট হয়ে পড়ে। মানে রাজবাড়িটার অবস্থা খুবই খারাপ, সঙ্গীন অবস্থা। 2011 সালে বেঙ্গল হেরিটেজ কমিশন এই রাজবাড়িটি বা জমিদার বাড়ি এটাকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করে। কিন্তু পরিতাপের বিষয় এখনও অবধি সেই বেহাল দশাই রয়েছে। হয়তো কালের নিয়মে এটা আগামী দিনে হয়তো একদম শেষ হয়ে যাবে। সব নদীর মা হচ্ছে গঙ্গা। ওরে গঙ্গা নদী তুই যে রূপের রানী, তোর রূপ দেখে মোর মন মরে না, জুড়ায় না পরানি। ওরে গঙ্গা নদী ওরে গঙ্গা নদী তুই যে রূপের রানী, তোর রূপ দেখে মোর মন ভরে না, জুড়ায় না পরানি। ওরে গঙ্গা নদী তুই যে রূপের রানী, তোর রূপ দেখে মোর মন ভরে না, জুড়ায় না পরানি। ওরে গঙ্গা নদী নিত্য নিত্য দেখি চাইয়া উজান ভাটি, চলো বাইয়া রে তুমি কোন দেশে যাও, কার কাছে কও, কোন দেশে যাও, কার কাছে কও, কোন সে কথা খানি। ওরে গঙ্গা নদী তুই দেখে তোর মন ভরে না, ভিক্ষারূপের ধারা। আমরা বিহার রাজ্যের একদম গা ঘেঁষে চলেছি নাগর নদীতে। যেটা দেখা যাচ্ছে সেটা কাটিহার জেলারই অংশবিশেষ। দেখি তোরে মেটে না আশ খালি। ওরে গঙ্গা নদী তুই
রূপ দেখে মোর মন ভরে না, জুড়ায় না পরাণী ওরে গঙ্গা নদী। বলতেছি কি আমার জীবনের কাহিনী কি, আমরা এমনও দিন গেছি। কত বছর বয়সে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 24-25 বছর বয়সে। তো 15 বছর বয়সে তো মন উঠাচন। দাদা শোনেন, আমরা যে কষ্ট করছি, আপনার কষ্টের কথা শুনলে আপনার তাজ্জব হয়ে যাবে। আমরা এমনও দিন গেছে, দিনে একবার শুধু খাবার পাইছি দুপুর বেলায়, রাত্রেও চুপচাপ, সকালেও চুপচাপ। খাওয়ার জুটতো না আমাদের, শুধু এই ভগবান, এখন ভগবানের দয়াতে আমরা বেঁচে আসলাম। ওই টাইমটায় আমরা যা কষ্ট করছি, রাত্রি ধরেন, সেটা কত সাল? ধরেন 55 তো 25, 30, 70 হ্যাঁ, সাল। হ্যাঁ, 70-71 খুব অবস্থা খারাপ ছিল দেশে। ধরেন 70-80 দেশে হ্যাঁ, খুব খারাপ ছিল। এই 75, 80 থেকে যে কষ্ট করছি, 90-95 পর্যন্ত 15 বছর যা কষ্ট করছি, এর দুঃখ আর ভুলি না এখনো। আমার ঠাকুমা ছিল, আমরা যে ওই একটা পান কিনে নিয়ে এসে দিব, সেই পয়সা ছিল না। কি খেত? বন সুপারি গাছ দেখছেন? বন সুপারি যে হতো, সুপারি গাছ, হ্যাঁ, বন সুপারির নাম ছিল। এইখানে ছিল, জমিদার বাড়ি ছিল। ওই বন সুপারি কুড়াই নিয়ে যেতাম। আমার ঠাকুমা কি হতো, বন সুপারি ওই জাতি দিয়ে কেটে কেটে রেখে দিত পিস পিস করে। আর এই যে পেয়ারার কচি পাতা একটু চুল লাগা নিত, একটু খয়াল নিত, ওইটাকে চাবাতো। পেয়ারা পাতা অনেকে চাবায়। চাবায় মানে কি, ওই যে ওটা বাধ্য হইয়া। পয়সাটা কি, আমরা পানটা কিনবো কি দিয়ে? রূপসিতর রূপ দেখে আর দীক্ষা রূপের ধারা, আমার মন যে হয় বিরাগী, হয় যে বন্ধন হারা। রূপসিতর রূপ দেখে আর দীক্ষা রূপের ধারা, আমার মন যে হয় বিরাগী, হয় যে বাঁধন হারা। হিরণময় দা, ইনি একজন সঙ্গীত শিল্পী। ইনি মানে যখন শুনেছেন যে নদীতে যাওয়া হবে, তো ইনি ভাবলেন যে নদীতে যাব, একটা গান গাইবো না। তাই একটা গান এসে গেল, সেটা গানটা উনি গাইলেন আমাদের সামনে। তোমার কেমন লেগেছে গানটা? গানটা ভালো লেগেছে। আর এই যে পরিবেশের মধ্যে এটা আরো সুন্দর হয়ে উঠছে। সুন্দর নদীর গান, এখন নদীও মজে যাচ্ছে, গানও হয়তো কিছুটা চলে যাচ্ছে। রূপ দেখে তোর কত নয়া ফিরতাছে, ভাই তালি গাইয়া রে। রূপ দেখে তোর কত নয়া ফিরতাছে, ভাই তালি গাইয়া রে। আমি জনম ভৈরা দেখি তোরে, জনম ভৈরা
দেখি তবু মেটে না সাদ খানি, ওরে গঙ্গা নদী তুই যে রূপের রানী, তোর রূপ দেখে মোর মন ভরে না, জুড়ায় না পরানি, ওরে গঙ্গা নদী। আচ্ছা তপন ভাই, এই যে নদী, কি যেন নাম বললে? নাগর নদী। নাগর নদী। হ্যাঁ, নাগর নদী। আর এটার এই জলটা কোন নদী থেকে আসছে? মানে এটা তিস্তার থেকে জল আসতেছে, এটা যে মিশতেছে আপনার মহানন্দাতে। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, তুমি তো এই নৌকো চালানোই তোমার পেশা? হ্যাঁ, নৌকা চালানোই আমার পেশা। আর কিছু নৌকা চালাই, মাছ ধরি, আবার এই যে আপনাদের মতন যারা আসে তাদেরকে ঘোরাই নৌকার মধ্যে। নৌকা চালাচ্ছি মোটামুটি 7 বছর থেকে এখানে নৌকা চালাচ্ছি। আগে মাছ ধরতাম, মানে 7 বছর আগের থেকে আমি নৌকাটা চালু। তার আগে কি করতে? মাছ ধরতাম আগে। মাছ উঠতো এখানে? হ্যাঁ, এই নদীতে প্রচুর মাছ উঠতো। তো এখন ওঠে না? এখন খুবই কমে গেছে। আগে এই নদীতে বাঁচা মাছ, 1 নম্বর এই নাগর নদীর বাঁচা মাছ হলো প্রিয়। বাঁচা মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, তারপরে আর মাছ, বোয়াল মাছ, বড় বড় বোয়াল মাছ হতো। 20 কিলো 25 কেজি ওজনের বোয়াল মাছ আমি নিজে ধরছি। আমরা ঝাং লাগাতাম, বড় বড় বোয়াল মাছ আর মাছ ধরছি, বাউস মাছ ধরছি। আচ্ছা, তুমি তো আমার থেকে বয়সে একটু আগে বললে, হ্যাঁ, আপনি দাদা 16-17 বছর মানে কম। হ্যাঁ, তাহলে আমার একটা হক আছে তোমাকে ভাই বলে ডাকা। হ্যাঁ, আমি তো দাদা বলেই দাদা বলে ডাকতে হবে। আমি একদম, তুমি তো আমার থেকে অনেক জমিদার বাড়ি, বাহিন জমিদার বাড়ি, বাহিন রাজবাড়ি আমরা যে দেখছি। হ্যাঁ, তুমি এটা কতদিন ধরে দেখছো? এটা আমার জন্মস্থান এইখানে জন্মস্থান আমার। এইখানে আমাদের বাড়ি ছিল। ব্রিজে, এই রেল ব্রিজটা আছে, রেল ব্রিজের উত্তর পারে। হ্যাঁ, রেল ব্রিজের ওখানে গেছিলাম আপনাদেরকে নিয়ে ঘুরেছি। রেল ব্রিজ থেকে উত্তর পাশে যে ভুট্টা ক্ষেতটা দেখলেন, ওই ভুট্টা ক্ষেতের ওখানে বাড়ি ছিল আমাদের। 87 সালের নদীতে ভেঙে যায় আমাদের বাড়ি। নাগর নদীতে ভেঙে চলে যায়। যাওয়ার পরে তখন আমরা কি করলাম, চলে আসলাম জমিদারের বাড়ির পাশে। ওই রাস্তাটা দেখতেছেন বর্ডার, উত্তর পারে বাহির হয়েছে মাকড়া, আর দক্ষিণ পাড়টা হলো বাহিন জমিদার বাড়ি। সে বাহিন জমিদার বাড়ির পাশে থাকতাম। আমার জন্মস্থান এখানেই। আমার তখন থেকে তুমি এই বাড়িটা দেখছো? হ্যাঁ, তখন থেকে বাড়িটা। তখন কি বাড়িতে লোকজন থাকতো? আমি দেখছি, প্রথম দেখছি এই ঘরটাতে ছিল জয়দেব বাবু, অঙ্গা বাবু, বাতি বাবু, শিব বাবু। ওনাদের মানে টাইটেল কি? যেমন তোমার টাইটেল কি? ওটা চৌধুরী টাইটেল দেয়া। তোমার কি টাইটেল? আমরা মৎস্যজীবী হালদার, সরকার টাইটেল হালদার। হ্যাঁ। আর সেই জমিদার বাড়ি আমরা দেখতে এসেছি। ওর জন্যই তো সুদামা কষ্ট গেল কৃষ্ণর বন্ধু হয়ে। সুদামা কত কষ্ট করছে, তাও কিন্তু বন্ধুর কাছে কোনোদিন বলে নাই আমাকে কিছু দাও। আর বন্ধু যদি মনে ভাবে, কৃষ্ণ ঠাকুর যদি মনে করে, সুদামা কিন্তু ওই যে একদিনে বড় লোক করে দিল, বাড়ি অষ্টল বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কত কিছু দিল। এই নদী, হ্যাঁ, এই নদী যে মা, আমাদের নাগর নদী। সবাই মোটামুটি রায়গঞ্জ টাউনে বলেন 50% লোকই নাগর নদীর মাছের জন্য অপেক্ষা করতো একদিন। আচ্ছা 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 আচ্ছা। এই নাগর নদীর মাছ খুব টেস্টফুল মাছ। না, আমরা তো এসেছি ধরো শহর থেকে একদিনের, খানিকটা বলা যেতে পারে বিলাসিতাও বলতে পারি আমি, এটা যদি মানে ক্রুডলি বলি আর কি। এটা যেটা বাস্তব বলে তো লাভ নেই যে আমরা মোহিত হয়ে গেছি, এখানেই থেকে যাব, এসব কথা আমি বলতে চাই না। কিন্তু তোমার জীবনে তোমার নিজের জীবিকা নির্বাহ, এটাই তো তোমার, এটাই আমার অবলম্বন। এটাই অবলম্বন। তো এই তো তোমার যে নদীর যে প্রতি যে ভালোবাসা বা এলাকার প্রতি যে ভালোবাসা, আমার তো মনে হয় সেটা অনেক গভীর। আমার 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 পেশার প্রতি যে ভালোবাসা, যে এটা সে গভীর হয়তো সে ভালোবাসাটা, এবং তার পেছনে কিন্তু তোমার জীবিকা বা তোমার যে অর্থনীতি, যে আমরা যাকে অর্থনীতি বলি, সেটাও অনেকটা নির্ভরশীল। হ্যাঁ, চলে যাচ্ছে। ঠাকুর চালাচ্ছে, আমি চলতেছি। হ্যাঁ, সে তো উনি তো চালাচ্ছেন, ঈশ্বর, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। ঠাকুর, আমরা সেই সৃষ্টিকে ভোগ করছি বলবো না,
উপভোগ করছি, হ্যাঁ। এই শব্দটা মনে হয় উনি যেভাবে চালাচ্ছে সেভাবে আমরা চলতেছি। এবং আমরা আমাদের লোভ, আমাদের যে আগ্রাসী মনোভাব মানুষের, সেটা প্রকৃতিকে নষ্টও করছে অনেকটা। হ্যাঁ, তার জন্য আমি যে দায়ী তা নয়, মানে আমরা সামগ্রিকভাবে দায়ী আর কি, এটা তো অস্বীকার করা যাবে না। না না না। তার খুব জাঁকজমক বিলাসিতাপূর্ণ ছিল। হ্যাঁ, প্রচুর মানে জাঁকজমক ছিল। তা ওদের বাড়িতে লোকে কাজ করতো না? হ্যাঁ, লোকে কাজ করতে। এখানে সিপাহী মোটামুটি আমি দেখি না সিপাহীদের, আমি আমার বয়সে দেখছি খুব যারা 8টা-10টা লোক এই বাড়িতে কাজ কাজ করতো, কাজ রান্না করতো, তারা যে পূজা পার্বণ করতো মন্দিরে, দুর্গা মন্দিরে। এরা কি কাজ করতো? এই ছোট এরা কোনো কাজ করে না, এনারা শুধু খালি ঘুরে বেড়াতো আর খাইতো। এই জমিদার বাড়িতে যেত, একটু ওই সামনে পোস্ট অফিস আছে, এই হাই স্কুল আছে। পয়সা পেতো কোত্থেকে? পয়সা এদেরকে, জমিদারদের পয়সার অভাব না, জমিদারদের এদেরকে সরকার পয়সা দিত তো। ওই যে এদের যে জমি যে সিজ করে নিছিল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকার এদেরকে পয়সা দিত। হ্যাঁ হ্যাঁ, জমিদারি বিলোপ হয় ওটা। হ্যাঁ, খেত আর তুমি খেতেও খেতে পারতে না। না, এইটা ভগবানের কি লীলা বলো তো? এরা ঘুরে বেড়াই খেত তো। এইটা না, এটা ঈশ্বরের লীলা। হ্যাঁ, যে উনি কিছু করবেন না, উনি খাবেন, আর তুমি করবে, তুমি খেতে পাবে না। ঠিক আছে। এই যে জমিদার বাড়িটা মানে কতদিন এইরকম পরিত্যক্ত হয়ে আছে, কেউ নেই, ভূতে বাড়ি হয়ে আছে? আজ কতদিন? থেকে 30 বছর আগেও এই জমিদার বাড়িতে জানলা দরজা সবকিছু ছিল। হুম। এখানে থাকতো হলো লাস্ট পজিশন পর্যন্ত থাকতো রুদ্রনারায়ণ চৌধুরী, উনি 8 নম্বরের কংগ্রেসের প্রধান ছিল। হুম। তারপরে 30 বছর আগে এই চারিদিকে পাবলিক জানলা দরজা ভাঙে টেঙে লুট করে নিয়ে চলে গেল। হুম। ওর থেকে এই যে রাজবাড়িটা মানে ভাঙচুর অবস্থায়। তখন আমাদের এখানকার কয়েকটা লোক খুব উদ্যোগ করে মানে পরিশ্রম করে নিয়ে এরা কি করলো, ভারত সেবার সঙ্গে যোগাযোগ করলো। ভারত সেবা আশ্রমের সঙ্গে যোগাযোগ করার পরে তখন ভারত সেবা আশ্রম এদেরকে সাথ দিল, দেওয়ার পরে এই জমিদার বাড়ি তখন কি করলো, ভারত সেবা আশ্রমকে দান করে দিল। দান করে দেওয়ার পরে ভারত সেবা আশ্রম কয়েক বছর মানে করেন যে এই করলো, যজ্ঞ একটা অনুষ্ঠান করলো, যজ্ঞ অনুষ্ঠান করলো। এখানে লোকজন ভালোই হতো। হওয়ার পরে আজ 4-5 বছর থেকে সেই অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল, স্বামীজিরা মাঝে মধ্যে আসে, একটু আসে ঘুরে টুরে চলে যাচ্ছে। এই দেবতা আছে? এখানে দেবতা আছে, মা দুর্গা আছে, মা সিংহবাহিনী মা দুর্গা আছে, কালী ঠাকুর আছে। হ্যাঁ, পূজা হয়। শিব ঠাকুর আছে। এই যে শিবরাত্রি পূজা হলো, পূজার আয়োজন কারা করে? এই আমরা সবাই মিলে, গ্রামবাসী সবাই মিলে। না, ওনারা শুধু একটাই খালি পূজার টাইমে পয়সা দেয়। শ্মশান কালী আছে, মা কালীর পূজার টাইমে ওনারা ওই পূজাটার খরচাটা ওনারা এখনো বহন করে। ও, ওনারা বেশিরভাগ লোক আছে, ওনাদের আত্মীয় স্বজন বেশিরভাগ কলকাতাতে আছে। দরকার হতে ওই যে পালি করা আছে, 7টা শরিক ছিল, 1 বছর করে আপনি নিলেন, 1 বছরের খরচা দিলেন। যেরকম এখানে রুদ্রনারায়ণ চৌধুরী যা প্রধানের ছেলে, ওনার বকুলতলা, ওই রায়গঞ্জ বকুলতলা রাসপিলাই দোকান আছে, উনি ওই ব্যবসা করে। আচ্ছা আচ্ছা, রুদ্রনারায়ণ চৌধুরীর ছেলে? হ্যাঁ, ছেলে, ওনার নাম রাজেন। আচ্ছা আচ্ছা, থাকে আপনার কলকাতাতে, উনি ব্যাংকের ম্যানেজার। আচ্ছা আচ্ছা। আর শিক্ষিত? হ্যাঁ, শিক্ষিত, পড়াশোনা করা? হ্যাঁ, পড়াশোনা করা। না, আমার এখন মনে হচ্ছে এই যে ভাটিয়ালি গান গাইলাম, ওরে গঙ্গা নদী, তপন ভাই বলছে যে আমি গান গাইতেও পারি না, গান করতে পারি না। মানে নাগর নদীতে নৌকো চালিয়ে তপন ভাই যদি গায়, ওরে নাগর নদী, গাইবে? মন তো বলে। দাঁড়াও, উনি যে গানের কথাটি বললেন, ওই মনে মনে ওনার সাথে সুর মিলাচ্ছি। সুর মেলাচ্ছে, আচ্ছা, মনে হয় না যে গান আমি গাইতে পারি না, এই কথাটা তো বলতে পারি। আমি না দাদা, পরিশ্রমের মধ্যে থাকতে সবসময় বলতেছি কি পরিশ্রম। ইনি তপন মাঝি। জীবনের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও এই মধ্য বয়সে উনি জীবন সংগ্রাম হাসি মুখে চালিয়ে যাচ্ছেন। ওনাকে আমার কুর্নিশ জানাই। এবার আমাদের ফেরার পালা। আমরা ফিরে যাচ্ছি।
যদি আমার এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দেবেন।